experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তোমরা আমায় যতবার বিয়ের পিড়িতে বসাবে ততবারই আমি পালিয়ে যাব। বউয়ের সাজে বসে আছি আমি। এইটা নতুন কিছু নয়। এই নিয়ে গুনে গুনে 13 বারই বউয়ের সাজ। গায়ে লাল টুকটুকে লেহেঙ্গা, তার সাথে ভারী ভারী গহনা। আমার অমতে বিয়ের পিড়িতে বসতে বাধ্য করেছেন বাবা মা বারবার। কিন্তু আমিও কম কিসে। ছোট্ট একটা চিরকুট বের করে ঘটাঘট লিখে ফেললাম কতটুকু। মুখের চুইংগামের সাহায্যে চিরকুটটা চিপকে দিলাম আয়নায়। এরপরে আমার বড় আলমারিটা খুলে এটে সেটে কেবিনেটে ঢুকে বসে পড়লাম ঘাপটি মেরে। সাথে আছে পপকর্ন আর 7 আপ। আজকের মেলোড্রামা নিজের চোখে দেখব। প্রতিবার পালিয়ে যায় বাসা থেকে, যার জন্য পরিবারের রিয়াকশনটা কেমন হয় দেখতেই পারি না। তাই এবার প্ল্যান চেঞ্জ। সবাই বাইরে খুঁজবে, ঘরে তো আর কেউ খুঁজবে না। তাই এবার লুকাবই নিজের বাড়িতে। আর চোখে দেখব স্টার জলসার সিরিয়ালের মতো ঘর আর সংসারের টান টান উত্তেজনা। ভাবতেই খুশি খুশি লাগছে। আমি আরাম করে বসলাম। আলমারির কিহোলটা আজ বড় করে কানা করে দিয়েছি। একদম পারফেক্ট দেখাচ্ছে এখান থেকে। আমি হাতের ঘড়িটা ভালোভাবে দেখলাম যে রাত 8টা বাজে। বাইরে চলছে বর এসেছে বর এসেছে এইসব বলে চিৎকার। আমি সচেতন চোখে ওত পেতে রইলাম। কিছুক্ষণের মাঝে আমার চাচাতো বোন আরও হেলে দুলে এসে ঢুকলো। ঘরে না পেয়ে ওয়াশরুম চেক করলো। ফট করে আতঙ্কে মুখ সাদা হয়ে গেছে, যেন ভূত দেখেছে। চেঁচাতে চেঁচাতে এক দৌড়ে চলে গেল। কিছু সময়ের মাথায় আমার মাকে নিয়ে ছুটে এলো। ঘরমায় চোখ পোলাতে চোখে পড়লো আয়নায় চিপকে থাকা চিরকুটের দিকে। চিরকুট হাতে নিয়ে এক চিৎকার করলেন, ও আল্লাহ গো, কুহু আবার ভাইগা গেল। ও কুহুর বাপ, তুমি কই? বলতে বলতে সেখানে ফিট খেলেন। আমি মাকে হুট করে পড়ে যেতে দেখে খানিক ভয় পেলাম। লাফ দিয়ে নেমে যাবো তার আগেই বাবার আগমন। ভয়ে আবার গুটিয়ে নিলাম নিজেকে। বের হলে এখন নির্ঘাত মৃত্যু। গুনে গুনে 4-5টা থাপ্পড় পড়বে ঠাস ঠাস গালে। আবার বাবা টেনে টুনে নিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দিবেন, নিশ্চয়ই বসিয়ে দিবেন। আমি ভয়ে থর থর করে কাঁপতে লাগলাম এবং পপকর্ন চিবাতে লাগলাম ঘন ঘন। ঘণ্টাখানেক আমাকে খোঁজাখুঁজি করার পর সকলেই হতাশ, নিরাশ হয়ে বসে পড়লেন আমার ঘরেই। মা কাঁদছেন। আমার কষ্ট হচ্ছে, কিন্তু তারা তো আমার কষ্ট বোঝেনি না। আমি কেঁদেছি, পা ছড়িয়ে কেঁদে কুটে নাকের পানি চোখের পানি এক করেছি, কিন্তু তাদের মায়া হয়নি। তাহলে আমি মায়া করবো কেন? হ্যাঁ, ভাবতে ভাবতে চোখ ভর্তি পানি চলে এলো। আমি চোখের পানি মুছে ফেললাম। এদিকে বাবা মাকে হতাশ সুরে বলল, কুহুকে কোথাও পেলাম না। বরযাত্রী এবারও বউ ছাড়া বিদায় হলো। সম্মানটা এবার একেবারে মাটির সাথে মিশে গেল। মা ফুপিয়ে উঠলেন, আঁচলে মুখ ঢেকে বললেন, আগেই বলছিলাম জোর জবস্তি করো না মেয়েটার সাথে। বিদেশে থেকেছে এতকাল, কিছুদিন হলো এলো, আর তুমি কি শুরু করলে? বাবা পাশে বসে পড়লেন মাথা হেট করে। হয়তো তিনিও বড্ড ভেঙে পড়েছেন। মাথায় হাত দিয়ে বললেন, তুমি কি জানো কেন আমি ওকে বিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি করছি? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দুজনের। একে একে সবাই সান্ত্বনার বাণী দিতে লাগলো। কেউ কেউ আবার কটু কথাও শোনালো। আমার বড় চাচি বলে উঠলেন মুখ বাঁকিয়ে, আগেই বলছিলাম মেয়েকে এত পড়িয়ে লাভ নেই, বিয়ে দিয়ে দাও। তোমরা শুনলা না। এবার দেখো গুনে গুনে 13 বার মুখে চুলকানি লাগিয়ে দিল। এলাকায় মুখ দেখাবার জো নাই। বড় চাচির কথায় আমার রগে গড় রিডি করে উঠল। এখান থেকে বের হয়ে আঙুল তুলে দেখাতে ইচ্ছে করলো আমার। দেখুন চাচি, নিজের মেয়ে তো এক বুইড়া বেটার সাথে পালিয়ে গেছে, আর আসছেন আমাকে কথা শোনাতে। আর যাই হোক, আমি না কোনো বুইড়া বেটার গলায় ঝুলি নাই। কিন্তু মুখে কিছুই বলতে ইচ্ছে করলো না। আমি হাই তুললাম। তন্দ্রা চলে এসেছে। এসব ড্রামা দেখতে দেখতে কখন যে চোখ বুজে গেল বুঝতেই পারলাম না। ফট করে হাতের পপকর্নের বাটিটা ছিটকে পড়ে গেল ঘুমের তালে হাত থেকে এবং গড়িয়ে পড়ল ঠিক মায়ের পায়ের কাছে। সকলেই স্তম্ভিত হয়ে গেল, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল আমার দিকে। মা এক ধমক দিতেই তন্দ্রা ছুটে গেল। আলমারির দ্বার হাট করে খোলা দেখে আকাশ থেকে পড়লাম। মা বাবা সহ সকলেই ট্যারা চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি বিপাকে পড়ে গেলাম। আমতা আমতা করে বললাম, হাই আম্মা, হাই আব্বা। কেউ কোনো উত্তর দিল না। হয়তো শক খেয়ে গেছে।
আমি কি করব এই মুহূর্তে বুঝতে পারলাম না। ক্যাবলা কান্তের মতো হেসে ফেললাম। আলমারি থেকে নামতে নামতে আহ্লাদে সুরে মিনমিন করে বললাম, আম্মু ওই আমি না শুধু লুকোচুরি খেলছিলাম, কখন যে ঘুমিয়ে গেলাম। কতটুকু শেষ হবার পূর্বে দাবাং মার্কা চর পড়ল আমার গালে। আমি হতভম্ব হয়ে গেলাম। মা তখন ক্ষিপ্ত কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, তোর কাজকর্ম আমাদের নাক কাটা যাচ্ছে আর তুই লুকোচুরি খেলছিস? এত বড় ধামড়ি মেয়ে বিয়েকে খেলা ভাবছে? মা হাঁপাচ্ছেন, বাবা পাশেই মাকে সামলাচ্ছেন, তীক্ষ্ণ নজরে আমাকে বারবার কেটে নদীতে ভাসিয়ে দিচ্ছেন। আমি গালে হাত দিয়ে মাথা নত করেই রইলাম। চোখ জোড়া আমার খোলাটে হয়ে উঠেছে। আমার দিকটা কেন তারা বুঝতে পারছেন না? আমি পড়াশোনা শেষ করতে চাই, সুন্দর ভুবনের আনাচে কানাচে ঘুরে বেড়াতে চাই, আমার অজানা সেই পছন্দের মানুষটিকে কাছে পেতে চাই, তাকে অর্ধাঙ্গ করতে চাই, অথচ তারা আমার পায়ে বিয়ে নামক বেড়াজালে আটকে দিতে চাইছে। আমি কান্নার দমকা কমাতেই শুকনো ঢোক গিললাম। বললাম, মা আমি বিয়ে করব না, তোমরা যত যাই করো, বিয়ে করা আমার জন্য অসম্ভব। মা এবার থপ করে বসে পড়লেন মাটিতে। বিয়ে বাড়ির হই হুল্লোড় পরিবেশ পরিণত হয়েছে শোকময়। হয়তো আমার কথায় কষ্ট বেশি পেয়েছেন তারা। বাবা এবার ঠান্ডা স্বরে শুধালেন, যতটুকু সম্মান ছিল তুমি আমার সবটুকু সম্মান আজ শেষ করে দিলে। এই জন্যই বুঝি এতদিন তোমাকে লালন পালন করেছি, বিদেশ পাঠিয়েছি। আমি উত্তর দিলাম না। মা তখন বলে উঠলেন, তোমাকে আর এখানেই রাখবো না, নানা বাড়ি পাঠিয়ে দিব। মায়ের কথায় আমি আর বাবা দুজনে চমকে উঠি। একসাথে বলি, কি? আমার বাপের বাড়ি পাঠাবো এবার মেয়েকে, সেখান থেকে বিয়ে দিব ওর। বাবা চেঁচালেন, কি মাথা খারাপ হয়েছে তোমার? তুমি চাও আমার মেয়েকে ডাকাতদের বাড়ি পাঠাই? মা চোখ রাঙালেন বাবার দিকে। ভুলে যেও না, যাকে ডাকাত বলছো তার মেয়েকেই পালিয়ে এনে বিয়ে করেছো। বাবা চুপ করে গেলেন, কপালে তার বিন্দু বিন্দু ঘাম। মা নিজের শেষ ডিসিশন জানিয়ে দিলেন। আমি নিজেও কিংকর্তব্য বিমূঢ়। আমার নানা আনোয়ার চৌধুরীকে ময়মনসিংহ এলাকায় এক নামে চিনে। খুব বড় রাজনৈতিক পরিবার। আমার নানার দাদার দাদা আমল থেকে চলে আসছে রাজনীতি। রাজা জমিদারদের বংশধর তারা। তাদের পূর্বপুরুষেরা শাসন করে গেছে ময়মনসিংহ সহ আরও কিছু অঞ্চল। অনেকেই তাদের অত্যাচারী রাজা জমিদার এইসবও বলতেন। ময়মনসিংহ শহরে তার হুকুমে নাকি সব চলত। কথার খেলাপি হলে শোনা যেত বন্দুকের শব্দ। তখন তারা দিনে রাতে মানুষ খুন করে ফেললেও পিছপা হতো না। ভয়ে থাকতো তখন নিরীহ মানুষগুলো। তবে নানার দাদা মরহুম হলেও এখনও নামডাক ভয়ঙ্কর রকমের। নানাবাড়ির কথা মাথায় আসতেই চট করে আমার মাথায় যা আসে তা হলো আমাদের ইউসুফ ভাই। এই লোকের মতো খাটাস জগতার একটাও নেই। শুনেছি এখন নাকি উনি ময়মনসিংহ শহরের বড় নেতা হয়েছেন। বড় হওয়ার পর আর নানা বাড়ি পা পড়েনি আমার। শেষ দেখেছিলাম তাকে তখন তিনি এইচএসসির প্রথম বর্ষে পড়তেন। এখন কেমন দেখতে কে জানে। তবে মার মুখে তার ভয়ানক ভয়ানক কর্মকাণ্ডের কাহিনী শুনেছি। তার পরিবারের লোক তাকে জালিম বলে থাকে। পূর্বপুরুষের রক্ত যেন টকবগিয়ে জেগে উঠেছে এই লোকটির শরীরে। ওই লোকটাকে ছোট থেকে ঘৃণা করি আমি। যখন তখন নাকের ডগার উপর ঝুলতে থাকে রাগ। হঠাৎ হঠাৎ রক্তিম চক্ষু দিয়ে ঘায়েল করে ফেলে দেহের আনাচে কানাচে। মায়ের সাথে ছোটবেলায় যাওয়া হয়েছে বার কয়েক। এই বদমেজাজি লোকের কাছে কতটাই না হেনস্থ হতে হয়েছে এখনো মনে আছে কুহুর। তার তখন 7 বছর। ভুল করে ইউসুফের গায়ে কুলির পানি ফেলে দিয়েছিল, আর ইউসুফ ওকে গাছের উপর উল্টো লটকে দিয়েছিল। ভেবেই গলা শুকিয়ে কাঠ। আমি মায়ের পায়ের কাছে বসে পড়লাম। আমি যাব না মা। মা আমাকে ধাক্কিয়ে সরিয়ে দিলেন। হুমকির সাথে বলে গেলেন, ব্যাগ গোছাও, আমরা আজকেই বের হব। আমি চিৎকার করে উঠলাম, আমি যাব না, বেশ যাব না। কিন্তু মা শুনলেন না। সোজা বের হয়ে দরজা বাহির থেকে লাগিয়ে দিলেন। আমি বিস্ময়ে বুধ, কি হতে চলেছে আমার লাইফে? ইউসুফ ভাই নামক তোপ এবার আমাকে উড়িয়েই দেয়। আমি শুকনো ঢোক গিললাম। কিছু ঘন্টা পর ঢাকা থেকে জ্যাম ঠেলে পদার্পণ হলো ময়মনসিংহে। ঢোল ঢক্কর বাজিয়ে আমন্ত্রণ জানালেন আনোয়ার চৌধুরী। আনোয়ার চৌধুরীর বৃষ্টিবিলাস বিরাট বাড়িতে পা পড়তেই হা হয়ে গেলাম। থমকে গেল আমার পৃথিবী। হঠাৎ করেই চোখ পড়ল বিরাট ফুল বাগানের পাশের সমাবেশটায়। গোল করে বসে আছে একটা দল। তাদের সবার গায়ে সাদা পাঞ্জাবি, যেন এক দল সাদা কবুতর। তাদের মধ্যবিন্দু হয়ে বসে আছেন এক যুবক,
পিঙ্গল চুল, চমৎকার আকর্ষণীয় সুডোল চওড়া বুক, লম্বা সুঠামো দেহের শক্তপোক্ত শরীর। এত বড় দলটার মাঝের মধ্যবিন্দু হয়ে বসে থাকা যুবকের লম্বাটে মুখ, শক্ত ঘন দাড়ি ভর্তি চোয়ালে ফুটে উঠেছে দাম্ভিকতা, যা আলাদা দাপুটে প্রভাবশালী প্রকাশিত হচ্ছে। গুরুগম্ভীর মুখ করে বসে শুনছেন সবার কথা, যেন কোনো রাজা তার রাজ্যের বৈঠকে বসে সলা পরামর্শ করছেন। এক এক জন জো হুকুম করে জয়গান করছে। আমি হা হয়ে গিলছি। ভিতর থেকে একটা কথাই কেউ বলছে, এই যুবক কি আদৌ মানুষ? না না না, এই নিকৃষ্ট পৃথিবীর বুকে এমন সৌম্য সৌন্দর্য কোনো পুরুষের হতেই পারে না। তাহলে কে সে? কোনো জিনিপুত্র? আমি শুকনো ঢোক গিললাম। হঠাৎ করে যুবকের চোখ পড়ল আমার উপর। আমার শ্বাস আটকে গেল, দম নিতেই ভুলে গেলাম। একজোড়া বিলাই চোখের তীক্ষ্ণ নজর আমার উপর পড়তেই শ্বাস রুদ্ধকর অবস্থা হয়ে গেল। এই নজরে আমাকে ভিতর থেকে যেন ক্ষুণ্ণ করার ক্ষমতা রাখে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। চোখজোড়া তখনও আমার উপর। আমি মায়ের পিছনে লুকিয়ে পড়লাম ফট করে। এমন ভয়ঙ্কর সুন্দর যুবকের নজরে কি যেন আছে, যা আমার দেহকে কাঁপিয়ে তুলছে। মস্তিষ্কে তখন ঘণ্টা বেজে উঠল। এই ব্যক্তি সেই আত্মঘাতী লোক, যার ভয়ে আমি নানা বাড়ি আসতামই না। এই সেই যুবক, যার জন্য আমার জীবনে নানা বাড়ির সুখ থেকে বঞ্চিত হয়েছে। উনি আর কেউ নয়, ঝগড়াটে পাগলাটে ইউসুফ ভাই। তিক্ত হয়ে উঠল আমার মন। অজানা ব্যথা শুরু হলো বুকের মধ্যখানে। কেন এই যুবককে এত সুন্দর হতে হলো? আমার ব্যথিত মন আরও ক্রন্দন করে উঠল। আমি মায়ের হাত ধরলাম, টেনে বললাম, মা আমি থাকবো না, আমি এখানে থাকবো না মা। বাবা প্লিজ বোঝাও না, তোমরা যা বলবে তাই হবে, কিন্তু আমি এখানে থাকবো না। মা সপাটে উত্তর দিলেন, তোমার জন্য এই জায়গাই সঠিক, এখান থেকে বিদায় করব, এবার পালিয়ে দেখাও। আমি কাতর চোখে বাবার দিকে তাকালাম। আর যাই হোক, বাবা আমাকে সব সময় সাপোর্ট করেছেন, তাহলে কেন বিয়ের ব্যাপারে এমন করছেন? আমি বুঝতে পারছি না কেন বাবা উঠে পড়ে লেগেছেন বিয়ে করানোর জন্য আমাকে। কিন্তু বাবা আমার থেকে চোখ ফিরিয়ে নিলেন। আমার ভিতরটা এবার হু হু করে কেঁদে উঠল। বাবা প্লিজ, আমাকে কেন তোমরা এভাবে টর্চার করছো? বাবা উত্তর দিবার পূর্বেই একটা কণ্ঠ ভেসে এলো, কে আমার নাতিকে টর্চার করেছে? আমি পেছনে ফিরে তাকালাম। আমার নানাজান ওরফে আনোয়ার চৌধুরী হুইল চেয়ারে বসে আছেন। তার পেছনে বাড়ির কেয়ারটেকার আনসার মিয়া নানাজানের হুইল চেয়ার ঠেলে এদিকে আনছেন। নানাজানের মুখে হাসি, বুদ্ধিদীপ্ত চোখ জোড়াও হাসছে। নানাজানের বয়স হলেও এখনও শক্তপোক্ত উনি, তবে এক দুর্ঘটনায় ওনার পা দুটি অচল হয়ে গেছে। তবুও তার দাপট কমেনি। আমি নানাজানের কাছে গিয়ে জড়িয়ে ধরলাম। বিচার দিবার সুরে বললাম, নানাজান, বাবা আমাকে বিয়ে দিবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বিয়ে করব না এখন, অথচ বাবা শুনছেই না। নানাজান অবাক হয়ে গেলেন যেন আমার কথায়। কাঠিন্য কণ্ঠে দেখলেন নিজের মেয়ের দিকে। আমার নাতিকে বিয়ে দিচ্ছ আর আমি জানি না? নিশ্চয়ই এই গাধাটা না করেছে আমাকে জানাতে। বাবা চমকে তাকালেন। মেয়ের সামনে শ্বশুরের মুখে গাধা শুনে তিনি কিছুটা হক চুকিয়ে গেছেন বোধহয়। মায়ের দিকে তাকিয়ে তেজি গলায় বললেন, কায়া, তোমাকে আমি আগেই বলে দিয়েছিলাম আসবো না আমি। দেখছো তো তোমার বাবা আমাকে কীভাবে অপমান করেছে মেয়ের সামনে। শ্বশুর বাড়ির খেদমত বুঝি এমন হয়? প্রতিবারই বাবা আর নানাজানের মাঝে অদৃশ্য একটা লড়াই চলে। নানাজানের একমাত্র আদরের মেয়েকে পালিয়ে বিয়ে করার জন্য কারাবাস করাতে চেয়েছিলেন নানাজান বাবাকে, কিন্তু একমাত্র মেয়ের কথা ভেবেই শান্ত হয়েছেন। মা বাবাকে বোঝালো, একটু শান্ত হও। এরপর নানাজানের দিকে তাকিয়ে বললেন, বাবা তোমাকে সব খুলে বলছি। কথাটুকু বলে বাড়ির ভেতরে চলে গেলাম আমরা। নানাজান হাঁক ছাড়লেন। মনোরমা। মনোরমা দ্রুত ছুটে এলেন। আমাদের দেখে চওড়া করে হাসলেন। ছোট আপা, আপনারা কেমন আছেন? কতদিন পর আইসন? আপনারা সারা বাড়িটা কি খালি খালি লাগে গো আফা? বলতে বলতে মনোরমা চোখের পানি নাকের পানি এক করে ফেললেন। তা দেখেই নানাজান ধমকে উঠলেন, মনোরমা, নাটক একদম কম করো। কুহুকে তার রুমে নিয়ে যাও। মনোরমা আরো নতজন হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে ভয় তার প্রাণ পাখি একদম উড়িয়ে গেছে। মনোরমা আতঙ্কিত স্বরে বলল, ছোট আফা, দাদুজান বহুত ভালা মানুষ তয়, মাঝে মাঝে জিনের আসর করে। আমি চমকে তাকালাম মনোরমার দিকে। মনোরমা হতাশ কণ্ঠে গড়গড় করতে লাগলেন, আমার মায়ের কাছে শুনছি
ছোট ভাই যখন জন্ম হয় ঘর নাকি বড়ই আলোকিত হয়েছিল। দাইমা বলেছিল জিনের বাচ্চার পোলা, ফুকফুকা রং, বড়ই সই সৌন্দর্য। আমি বিস্ময়ে বোধ হয়ে চাইলাম মনোরমার দিকে। উনি বুদ্ধিজীবীদের মতো করে বলল, এই জন্যই তো দেখেন না, ছোট ভাই মেলা সুন্দর, তার চোখ বিলাই চক্ষু। আমি এবার মনোরমার কথায় হকচকিয়ে গেলাম। গভীর ভাবনায় পড়ে গেলাম। ভয়ঙ্কর রকমের চিন্তার ভাঁজ পড়ল মাথায়। তাহলে কি সত্যি সে জিনি পুত্র? গভীর চিন্তা নিয়ে মনোরমার দেখানো বিশাল রুমটার বিশাল ব্যালকনিতে দাঁড়ালাম। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে তার সমাবেশ। আমি গভীর নয়নে তাকিয়ে পর্যবেক্ষণ করতে লাগলাম ইউসুফ ভাই ওরফে জিনি পুত্রকে। উনি হাত উঁচু করে কাছে ডাকলেন কাউকে। লোকটি কাছে আসতেই দাম্ভিক পূর্ণ মুখে ছেয়ে গেল কাঠিন্য। কঠোর কিছু শব্দমান শোনালো মনে মনে। দূর থেকে কোনো রা শব্দও বোঝা গেল না। হঠাৎ করে ইউসুফ ভাইয়ের পেশিভর শক্ত হাত উঠিয়ে ঠাস করে থাপ্পড় বসালো। থাপ্পড়ের জোর এতই ছিল যে আমি দোতলা থেকেও শুনতে পেলাম। থাপ্পড়ের শব্দে হালকা কেঁপে উঠল আমার বুক। বাবা গো বাবা! লোকটি এক থাপ্পড়ে যেন মাঠের বাইরে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ইউসুফ ভাইয়ের লাল লাল চোখ মুখ, রাগে রগ ফুলে গেছে হাতের। আমার বুক ধরাম ধরাম করে শব্দ করছে। আমি মুখে হাত দিয়ে দেখছি এই অদ্ভুত কাণ্ড। তার এই হাতের থাপ্পড় যদি আমার গালে পড়ে, নির্ঘাত মৃত্যু। আমি শুকনো ঢোক গিললাম। তখনই ইউসুফ ভাই পিছনে ফিরলেন। তার সাথে চোখাচোখি হবার আগে টুস করে নিচে বসে পড়লাম। হৃদপিণ্ড ৮০ গুণ স্পিড ধরেছে এবার। আমি আবারও উকি দিলাম। উনি দাঁড়িয়ে কথা বলছেন। সমাবেশ ভেঙেছে। একে একে সকলেই ওনার সাথে হাত মিলিয়ে চলে যাচ্ছেন। কি অদ্ভুত! কিছুক্ষণ আগের কাঠিন্য চেহারায় নেমে এসেছে শীতলতা। ঠোঁটের কোণে আলতো মুচকি হাসি। উনি হাসেন কম, ওনার হাসির দাম যেন অনেক। উনি হাসলে যেন মুক্ত ছড়ায়। তার বাঁকা টোলপড়া হাসির মায়ায় পড়েছিলাম এবং নামহীন চিরকুট লিখে বইয়ের পাতায় রেখেছিলাম। কিন্তু এই খাটাস বেটা ঠিকই ধরে ফেলে এবং আমার প্রিয় ডায়েরি কেড়ে নেয়। তার সাথে সাথে লম্বা চুলের এক কাছি কেটে নেয়। সেদিন কি কান্না আমার! হু হু করে কেঁদেছি। ওর জন্য বুইড়া বয়সে আদিল হতে হয়েছিল। আমি হা করে শ্বাস ছাড়লাম। আবার উকি দিতেই ওনার চোখে চোখ পড়ে গেল আমার। আমি থাম করে নিচে বসতে কোমরে ব্যথা পেলাম। মুখ দিয়ে মৃদু চিৎকার বেরিয়ে গেল। মুখ চেপে ধরে এক চোখে উপরে তাকাতে দেখলাম উনি এদিকেই তাকিয়ে আছেন, তাও আবার ভ্রু কুচকে। ওনার বিলাই চোখ জোড়া দিয়ে দেখছেন। হয়তো কিছু একটা আঁচ করতে পেরেছেন। আমি কিছুক্ষণ সময় নিলাম। এরপর আলতো পায়ে উঠে উকি দিতেই, ওমা নেই, কেউ নেই। এখানের এত লোক কিছুক্ষণই গায়েব। সাদা কবুতরের মতো জায়গাটা এখন সবুজে ঘেরা। আমি স্বস্তির শ্বাস ছাড়লাম। ঠিক তখনই পেছন থেকে একটা ঝংকার তোলা কণ্ঠ ভেসে আসতেই আতকে উঠলাম। পেছনে ফিরতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। লুকোচুরি খেলছিস আমার সাথে? এক চর মেরে তোর যে কয়টা দাঁত উঠেছে না সব ফেলে দেব, ফাজিল। ইউসুফ ভাইয়ের তীক্ষ্ণ ঝাল কাটাযুক্ত কথা বানের সাথে সাথে আমার গালে হাত চলে গেছে। কিছুক্ষণ আগের লোকটাকে এক থাপ্পড়ে মাঠের বাইরে পাঠিয়েছেন। আমাকে মারলে নির্ঘাত মৃত্যু। আমি শুকনো ঢোক গিললাম। ওনার রক্তিম চোখদয়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, কই কই না তো। আমি লুকোচুরি কেন খেলবো, তা আবার আপনার মতো লোকের সাথে? ইউসুফ ভাইয়ের আমার কথায় তেমন পাত্তা দিলেন না। উল্টো হাত ভাঁজ করলেন আড়াআড়িভাবে। ঠান্ডা গলায় বললেন, এই কি বুঝাতে চাইছিস? আমার মতো লোকটা মানে কি? হ্যাঁ, আমি টুস করে শুকনো ঢোক গিলে ফেললাম। ভয়াবহ অবস্থা। ভেবেই ফেললাম এই মাত্রাতিক সৌম্য লোকের সামনে পড়ব না আর। এই লোকের বিলাই চোখ বড়ই ঘাতক। এতটাই যে চোখ দিয়ে টুপ করে গিলে ফেলবে, ডেকুর পর্যন্ত তুলবে না। কপালের উপরে পড়ে থাকা ছোট চুলগুলো তার সৌন্দর্য ৩ গুণ বৃদ্ধি করছে। আমি মনে মনে ওয়াদা করে ফেললাম, এই লোকের ছায়াতলে আর এক মুহূর্তও না। দৃঢ় বিশ্বাস নিয়ে বললাম, দেখুন আপনার ভুল হচ্ছে, আমি তা বলতে চাইনি। আসলে সম্পূর্ণ কথা শেষ করতে পারলাম না। ওনার নেশালো বিলাই চোখে হারিয়ে যেতে লাগলাম। লোকটি কেমন করে যেন তাকালো। সারা শরীর শিরশির করে উঠল। কি যে ছিল সেই তাকানোয়! একেবারে থমকে দিল, বন্ধ করে দিল কথা। ওনার সফেদ বদনে সাদা পাঞ্জাবি, দীর্ঘকায় দেহে লেপ্টে আছে শিরদয়, উঁচু করে আছে ওনার চোখের নিচের লাল তিলটা। উনি ভ্রুকুচকে বললেন,
তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরপুরুষ দেখা হচ্ছিল তোর? এতটাই দুর্বল তোর চরিত্র? ছি ছি ছি।